যেহেতু তারেক রহমান আসতে পারেন না মাকে দেখার জন্য, তাহলে ওনার তো আগামীতে আসার আর কোনো সম্ভাবনা নাই। দেশমাতা খালেদা জিয়ার অন্তর্ধানের পরে প্রথম শুরু হবে লিডারশিপ ক্রাইসিস। মানুষ চলে গেলে প্রাথমিকভাবে মানুষের যে আবেগ থাকে, যে শোক থাকে, পরবর্তীতে সেটা থাকে না, এমনকি নিজের বাবা মার বেলাও থাকে না। আর দেশমাতা খালেদা জিয়া তো আমাদের রাজনৈতিক মাতা। কাজে উনার শেষ খবর পাওয়ার পরে হয়তো আমাদের এখন যে উদ্বেগটা আছে, সেই উদ্বেগটা হয়তো তত বেশি থাকবে। উদ্বেগ দূর হয়ে যাবে, কিন্তু শোক তো আর বাড়বে না। আমরা তো ইতিমধ্যে সুখাভিভূত, কাজে আমাদের শোক বাড়ার তো কোনো সম্ভাবনা নাই। কারণ দেশমাতা খালেদা জিয়ার অন্তর্ধানের পরে প্রথম শুরু হবে লিডারশিপ ক্রাইসিস। কে নেতৃত্ব নেবেন? যেহেতু তারেক রহমান আসতে পারেন না মাকে দেখার জন্য, তাহলে ওনার তো আগামীতে আসার আর কোনো সম্ভাবনা নাই। এতদিন তারেক রহমানের পথ দুর্গম ছিল না, অত্যন্ত মসৃণ পরিষ্কার ছিল। কেন জানি না, কোন শনি সংকটে, কার বরদোয়ায়, কি কারণে আজকে তিনি এটা দুর্গম পথে হাঁটতে শুরু করেছেন। এখন এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে, সেটা হচ্ছে যে মনে হচ্ছে এই দল, এই রাজনৈতিক দল এবং তারেক রহমান সাহেব সবাই যেন সরকারের হাতে ক্রীড়নক হয়ে গেছে। সরকারের ট্রাম্প কার্ডে, সরকারের খেলাতে তারা খেলছেন। আমি জানি না, আজ হোক কাল হোক এই খেলার তো ফলাফল আসবেই, সেটা কিন্তু আজকে সুদূর পরাহত হয়ে গেছে। আচ্ছা, সারা বাংলাদেশে কান পাতলে শোনা যায় বিএনপির প্রতি মানুষের কোনো আগ্রহ কমে যাচ্ছে, দ্রুত কমে যাচ্ছে। এত কমে যাচ্ছে যেটা ভাবাও যায় না। তারা মুখে মুখে যত বড় মুখ না তার চেয়ে বড় কথা বলে ফেলেন। তারা স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে ফেলেন, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলে ফেলেন, তারা পাকিস্তানের পক্ষে সরাসরি কথা বলে ফেলেন। এদের কাছ থেকে, এদের বক্তব্যকে যদি মানুষ গ্রহণ করে না, এদেশের জনগণকে যারা হেয় করতে চায়, জনগণকে যারা ছোট করতে চায়, তাদের পরিণতি কি হয় দেখতেই পাচ্ছেন। আজকে দেশমাতা খালেদা জিয়ার ব্যাপারে কিরকম একটা মানে হাস্যরসের ব্যাপার হয়ে গেছে। এই শুক্রবারে চলে আসবে কাতারের অ্যাম্বুলেন্স, এই সব জার্মান থেকে চলে আসবে। এখন রোববারে যাচ্ছে, চলে যাওয়া হবে না, সোমবার না মঙ্গলবারে জানাবে। আজকে রাত্রে নোট বসবে। ওট বলে কি বলে সেটা জাতি উদ্গ্রীব হয়ে আছে। আমরা চাই ওনারা যাই বলুক সত্য বলুক, যা বলুক সঠিক বলুক, যা বলুক জনগণের কাছে যেন বিভ্রান্তিমূলক কথা না হয়। আর ওনারা যে কথাটা বলবেন তার সঙ্গে যেন অকাট্য প্রমাণ থাকে। ওনারা যাই বলুক সে ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু তার সঙ্গে যেন তাদের বক্তব্যের অকাট্য প্রমাণ থাকে। তারা যেন আজকের এই দিনে আমাদেরকে সামনে দেখাইতে পারে যে দেশমাতা খালেদা জিয়া সত্যিকার স্বাস্থ্যের অবস্থা কি, উনি কি আমাদের মাঝে এখনো আছেন। বাকিটা আমি বলতে চাই না। আমি আশা করি তিনি আমাদের মাঝে এখনো আছেন, ওনার আত্মা নিয়ে আছেন, রু নিয়ে আছেন। অন্তত ওনার শরীরটা তো এখন বাংলাদেশে আছেই, ওনার বডিটা তো আমাদের সঙ্গে আছে, এখনো আমাদের হাসপাতালে আছেই, কিন্তু ওনার রু আছে কিনা, এনার ভিতর আত্মাটা রয়েছে কিনা এখনো, সেই বিষয়ে সুস্পষ্ট বক্তব্য রাখবেন 9টার পরে। আমি সে ডাক্তার সাহেবদের আশা করি। আমি তাদের বিবেকের প্রতি সম্মান জানাতে চাই, তাদের সত্যবাদিতার প্রতি সম্মান জানাতে চাই, তাদের পেশার উপর আমি সম্মান জানাতে চাই। আপনারা দয়া করে জনগণের সঙ্গে এরকম একটা মিথ্যাচার করবেন না, এটা আমাদের প্রত্যাশা আপনাদের কাছে। আপনারা দয়া করে আজকে মেডিকেল বোর্ড থেকে যা স্পষ্ট, যা সত্য সেটাই প্রকাশ করবেন। সেটা জয় হোক, যা কিছু হোক, আর তার পক্ষে অবশ্যই অকাট্য প্রমাণ আপনাকে দিতে হবে। এটা জনগণের দাবি, জনগণ চায়। কাজেই আমি মনে করি, তুমি যে কথাটা বললাম, আমি আবার সে সাবজেক্টে ফিরে যাই। আওয়ামী লীগকে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। পৃথিবীর সবাই চাচ্ছে যে আওয়ামী লীগও দলগতভাবে নির্বাচন করুক, এখানে একটা ইনক্লুসিভ নির্বাচন, তো সবাই যেন ভোট দিতে পারে। তবে তারেক রহমানের দুর্গম পথ শুধু পাহাড়ের চূড়ার দিকে উঠান না, এখন গিরিখাতে পড়ে গেছেন। ইনি এখন দ্রুত নিচের দিকে নেমে যাচ্ছেন, প্রতিদিন নিচের দিকে নেমে যাচ্ছেন। প্রতিটি অ্যাকশন ওনার জন্য খারাপ অ্যাকশন হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে। প্রতিটি বিষয় ওনাকে রিয়েক্ট করতে গিয়া উনি নেগেটিভ রিয়েক্ট করতেছেন। প্রতিটি বিষয়ে উনি এখন
একটি জবাব দিতে গিয়ে আরেকটি ভুল করছেন। অর্থাৎ মানুষ যখন ভুল করা শুরু করে তখন ভুলের পরে ভুল হয়, ভুলের পরে ভুল হয়। ভুল কখনো মানুষের একটা ভুলকে শুধরাতে গিয়ে আরেকটা ভুল করে, সেইটাকে শুধরাতে গিয়ে আরেকটা ভুল করে। ভুলটাকে স্বীকার করে নেওয়া যাওয়াই সবচেয়ে সঠিক সিদ্ধান্ত। ভুল মানুষের হতেই পারে, ভুল আমি করতে পারি, তুমি করতে পারো, যে কোনো মানুষ ভুল করতে পারে। ভুল মানুষের একটি চারিত্রগত বৈশিষ্ট্য। মানুষ সবকিছু যে জানে, ভুল কি যেটা না জেনে কাজটা করা, না বুঝে কাজটা করা, এটা কিন্তু ভুল বলা হয়। তা আমি তো সব বিষয় জানবো না, সব বিষয়ে প্রাজ্ঞ হব না, সব বিষয়ে তো আমার কাছে তথ্য থাকবে না, কিন্তু আমি হয়তো একটা কথা বলে ফেলবো, কিন্তু সেটা যদি ভুল হয়ে যায় তাহলে সেটা ঢাকার জন্য আমাকে আরেকটা ভুল করতে হবে। এইটা কোনো স্বাভাবিক নীতি হতে পারে না, নিয়ম হতে পারে না। ভুলটাকে স্বীকার করে নিতে হবে প্রথমেই। যারা পৃথিবীতে ভুল স্বীকার করে নিতে পেরেছেন তারাই পৃথিবীতে টিকে আছেন, তারাই সামনের দিকে এগোচ্ছেন। আর যারা ভুলের পরে ভুল করছেন তারা তোমার দুর্গম পথ না, সে গিরিখাতে, যে গিরিখাত নিচের দিকে যাচ্ছে, উনি পাহাড়ের ডাউন স্লোপে আছে। পাহাড়ের ডাউন স্লোপ মানে পাহাড়ের যে নিচে নামার, যে গড়াইয়া নিচে নামার যে অবস্থা, পাথর যেমন গড়াইয়া পড়ে, তিনি এরকম ডাউন স্লোপে আছেন। উনি দ্রুত নিচের দিকে গড়াইয়া পড়তেছেন। উনি হয়তো, জানি না কি অবস্থা ওনার হবে, বাংলাদেশে এসে রাজনীতি করতে পারবেন কিনা জানি না। এখনো সময় ছিল, যদি আল্লাহর নাম নিয়ে উনি বাংলাদেশে চলে আসতেন তাহলে এখনো বাংলাদেশের মানুষ, আপামর জনগণ তারেক রহমানকে গ্রহণ করত। আমি তাকে উদ্যত্ত আহ্বান জানাবো, আমি এখনো আহ্বান জানাবো, আমি তাকে চ্যালেঞ্জ দিয়েছি। তারপরে আমি বলবো, আপনি আমার নেতা না হতে পারেন, আমার মতো একটা পুষ্কে মানুষ, একটা ছোট্ট মানুষ, একটা একক মানুষ আপনাকে কি বললো না বললো এটা তো কোনো ধর্তব্য না। আমি তোমার আবেগ থেকে, দুঃখ থেকে, কষ্ট থেকে, এগুলো জ্বালার থেকে বলি, আক্রোশ থেকে তো বলি না। আপনার প্রতি কোনো আক্রোশ তো আমার নাই, কিন্তু আমরা এগুলো বলি আমাদের ভিতরে ব্যথা থেকে, বেদনা থেকে, আমাদের ক্ষোভ থেকে বলি। একটি রাজনৈতিক দল যেখানে সারা বাংলাদেশে মানুষকে আশার আলো দেখাচ্ছে, যেই দেশ মানুষ, যেই দলকে মানুষ বিশ্বাস করে, আস্থা রাখে, যেই মানুষের কাছে জনগণের প্রত্যাশা অপরিসীম, আজকে সেই দল যদি দেশমাতা খালেদা জিয়ার পথে পরে নেতৃত্ব দেওয়ার কেউ না থাকে, এর চেয়ে দুর্ভাগ্যজনক, দুঃখজনক আর কিছু হতে পারে না। রাজনীতি আজকে এত নিচে নেমে গেছে, আমি দেখে হতবাক হয়ে গেলাম। একটি মানুষ কিভাবে 180 ডিগ্রি উল্টে যেতে পারে। আর আমরা সারা এমন রাজনীতিবিদ, কুত্তার বাচ্চারা রাজনীতি করি, ধান্দা ধান্দা ধান্দা। রাজনীতিবিদরা সারা নিজেদের ধান্দার কারণে আজকে বাংলাদেশটাকে একটা বিরান করে ফেলেছে। আজকে অরাজনৈতিক লোকেরা আমাদেরকে শাসন করার সুযোগ পেয়েছে। এটা বিকজ অফ উই বাস্টার্ড, আমাদের রাজনীতিবিদরা, আমাদের কারণে আজকে সুযোগটা তারা পেয়েছে। কার ডিউটি কি জানে না, একবার বিমানে হইসেস, তুই বলে বিমানে এমডি হইসেস। আরে ইডিয়েট, ইউ আর উপদেষ্টা, তুমি শালা কেন বিমানে এমডি হওয়া? আর ডক্টর ইউনূস সাহেব, আপনি দেখেন না এগুলো স্যার, অ্যাপয়েন্টমেন্ট আপনি কি করে দিলেন স্যার? আপনারা বলেন নিজেকে সৎ দক্ষ বলে দাবি করেন, এটা কি দক্ষতার প্রমাণ হলো? কেন বাংলাদেশ বিমানের এমডি উপদেষ্টা হইতে হবে? কি কারণে? চেয়ারম্যান বা কেন হইতে হবে? তার কি কোনো কাজ নাই? উপদেষ্টার কোনো কাজ নাই যে তার নিজের কাজ ফেলে গিয়ে বিমানে দাঁড়াতে হবে? তারপরে কি কাজটা করেছেন গত 15 মাসে? বিমানে কি দেখিয়েছেন? আজকে এরকম একটা অবস্থা সৃষ্টি হয়েছে বাংলাদেশে, যেখানে যাবেন অরাজকতা, যেখানে যাবেন অরাজকতা, লুট হয়ে লুটের জায়গা শুরু হয়ে গেছে। এমন কোন ডিপার্টমেন্ট নাই, আপনি জানেন এলজিআরডিতে কি হারে লুটতরাজ হচ্ছে, কি পরিমাণ লুটতরাজ হচ্ছে। রাস্তার টেন্ডার করার ফলে 40% কাজ হয় না, কেউ দেখেন নাই। কোন একটা যারা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এলজিআরডি বলেন, রোডস এন্ড হাইওয়ে বলেন, পিডব্লিউডি বলেন, তারা কাজ করতেছে না। তাহলে চুরি, লুট, কারণ দে আর নট অ্যাকাউন্টেবল টু এনিবডি। তাদের কাজ আদায় করার মতো এখন কেউ নাই, তাদের কাছ থেকে কাজ বুঝে নেওয়ার মতো কেউ নাই। এই দেশে এসপি হয় লটারি দেয়া, এই দেশে ওসি হয় লটারি দেয়া, এই দেশের হলো মুড়ি মুরগির একদর। বহু আগে শেখ সাদি বলে গেছে, বড় একজন পীর বলেছে, জিস দেশ মে, যে দেশে মুড়ি মুরগির একদর, সেই দেশে থাইকো না, সেই দেশ ভালো না। আজকে আমাদের দেশে তো মুড়ি মুরগির একদর হয়ে গেছে।
এখানে ভালো এবং খারাপের কোনো পার্থক্য নাই। এখানে লটারি দিয়ে আজকে বদলি হয়, পোস্টিং হয়, লটারি দেওয়া হয়। বলেন, এই যে আমাদের অবস্থা, এভাবে মানুষ আর কতকাল মানুষের পিঠ দেওয়ালে লেগে যাচ্ছে। মনে করেন না ছাত্ররা যে আন্দোলন করতে পেরেছে, এই আন্দোলন বয়স্করা করতে পারবে না। ছাত্ররা মরতে পেরেছিল বলেই তো আন্দোলনটা সফল হয়েছিল। আমরা মরতে পারি না বলেই তো আন্দোলনটা সফল হয় নাই। আগামী আন্দোলনে ইনশাল্লাহ এই বয়স্কদের আন্দোলনে আমরা সামনের সারিতে থাকবো, সবার আগে গুলি খাবো। কারণ শহীদের মর্যাদা দেখলাম তো অনেক টাকা পাওয়া যায় মারা গেলে পরে, এত টাকা আমি পেনশনে পাবো না। সেই আন্দোলন আমরা নেতৃত্ব দিতে চাই, সেই আন্দোলন আমরা সামনে থাকতে চাই। আমরা অপেক্ষা করছি সুষ্ঠু নির্বাচনের জন্য। কাজে আজকে আপনাদের এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমি মনে করি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেন। আইনের শাসন মানে আইন মান্য করা না। আইনের শাসন মানে যে আইন অমান্য করবে তাকে শাস্তির আনা, এর নাম আইনের শাসন। আইনে যাকে বলা হয় বাম ছেদে চলবেন, যে বাম ছেদে চলবে না সে আইন অমান্য করে। ওখানে খাতিরের কিছু নাই, আইনে কাউকে খাতির করে না। আইন যখন অমান্য হয় সেটা দেখার জন্য আমাদের বিচার বিভাগ আছে, সে শাস্তি দেওয়ার জন্য, তদন্ত করার জন্য আমাদের বিশাল পুলিশ বাহিনী আছে। এই দারোগাগিরি করা, আপনাদেরকে গার্ড দেওয়া, পাহারা দেওয়া, আর এই রাস্তায় চৌকিদারিগিরি করা, রাস্তায় চেকপোস্ট করা, এটা পুলিশের কাজ না। পুলিশের একমাত্র কাজ তদন্ত করে দোষীকে আদালতে সোপর্দ করা। এটাই পুলিশের একমাত্র কাজ। অথচ ওই কাজটা তারা না করে আর যত ফালতু কাজ করে হচ্ছে। পুলিশ মানে লুটেরা, পুলিশ মানে ডাকাত, পুলিশের যত নেগেটিভ জিনিস আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। অথচ এই পুলিশ তো অনেক দক্ষ, অভিজ্ঞ, শিক্ষিত। আমাদের অনেক পুলিশ অফিসার আছে যারা দেখলে স্মার্ট অফিসার, দেখলে মনে হয় না যে দুর্নীতির পাশে এরা আছে, দেখলে মনে হয় দেবতার মতো, সম্মান করতে ইচ্ছা করে, শ্রদ্ধা করতে ইচ্ছা করে। তোমরা তো 100 বার দিবে, কিন্তু তোমাকে এই যে তারেক রহমানের মতো সিদ্ধান্ত সব আমার উপর নির্ভর করে না। সকল সিদ্ধান্ত তোমার উপর নির্ভর করবে না। তোমার জীবনে তো হুমকিতে আছে, তোমার জীবনে তো ঝুঁকি আছে। আমি তো তোমাকে ঝুঁকিতে ফেলতে পারি না ভাই, তোমাকে হুমকিতে ফেলতে পারি না ভাই। আরে ভাই, আমি কয়েকদিন ধরে বক্তৃতা দিচ্ছি, দেখি আমার বাড়ির পাশে সারাদিন ডিজিএফ ভাই। আমি তোমাদের টক শোতে কয়েকদিন কথা বলছি বলে আজকে আমার বাড়ির সামনে দিয়ে ডিজিএফআই ঘুরে, এনএসআই ঘুরে। কেন, আমি কি জাতীয় শত্রু? হয় বেটারা, হ্যাঁ? তোদের কিছু বলার থাকলে তোর ডিজি কে বল আমার সঙ্গে কথা বলতে। সিপাই পাঠাতে এসে আমার বাড়ির সামনে এসে গুড় করতে। যাই হোক, কাকের মাংস খায় না। তুমি আমাদের দুজন অফিসের সম্বন্ধে কথা বলছো। এখানে যে পথিক কবি যে নীরব, এখানে কবি নীরব হওয়া ছাড়া আর তো কোনো পথ পাচ্ছি না রে ভাই। এরা এক সময় আজমিকে জিয়াউর রহমান চাকরি দিয়ে, তার বুলের মাস দিয়ে, আজমিকে তো চাকরি পাওয়ার বাংলাদেশে কোনোভাবে কাম্য হতে পারে। স্বাধীনতা বিরোধী এবং যার বাবা সরাসরি বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছে, তার সন্তান বাংলাদেশ সেনাবাহিনী চাকরি পায় কি করে? কিন্তু জিয়াউর রহমান সে উদাহরণ দেখিয়ে গিয়েছেন। আমাদের হক সাহেবকে আমরা চেয়ারম্যান বানিয়েছিলাম হক ক্লাবের। আমরা ভেবেছিলাম, এবং উনি তখন বিএনপিতে যাওয়ার জন্য বিএনপি করতেন, যে বিএনপিতে করবেন, অনেকদিন গিয়েছেন। এখন যেমন কথা বলছেন, কতদিন বিএনপির পক্ষে কথা বলছেন, উনি এখন বিভিন্ন জায়গায় কথা বলেন। কিন্তু আমার চেয়ারম্যানের বিরুদ্ধে তো আমি কিছু বলতে পারবো না ভাই। তোমাকে খুশি করতে পারছিলাম না। সত্যের আমানতটা এখানে আমি নীরব থাকতে হচ্ছে। আমাকে সত্যের যে আমানতটা আছে, আমি নীরব থাকতে হচ্ছে। এই নীরব থেকে তুমি বুঝে নাও আমার না বলা কথাগুলো কি। যদি পজিটিভ কথা হইতো তাহলে গলা ফাটিয়ে বলতাম যে আমার নীরবতাকে তুমি বুঝে নাও। আমাকে যদি কেউ বলে আপনি ব্রাদার অফিসারের বিরুদ্ধে কেন বললেন, আমার বিরুদ্ধে বললে তোমার খারাপ লাগবে। আমি আমার ব্রাদার অফিসারের বিরুদ্ধে কিছু বলতে চাই না ভাই। এটার জন্য আমি ক্ষমা প্রার্থী তোমার কাছে এবং জনগণের কাছেও ক্ষমা প্রার্থী, যে আমরা কি সবাই তো আর ধোয়া তুলসী পাতা নেই।